আসসালামু আলাইকুম। বিরাট কোহলির কাছ থেকে তরুণ ক্রিকেটারদের সবচেয়ে বড় শিক্ষার জায়গাটা হচ্ছে নিজেকে প্রতিনিয়ত আপডেটেড রাখা, আপগ্রেডেড রাখা এবং সেই সঙ্গে বিভিন্ন সিচুয়েশনে নিজের অ্যাডজাস্টমেন্টের প্রতি ফোকাস রাখা। বিরাট কোহলি এই মুহূর্তে তার ক্যারিয়ারের পিক ফর্মে নাই। ব্যাপারটা এরকম না যে ব্যাটিং শেপ ওয়াইজ তিনি তার 2015, 16, 17, 18 ওই সময়কার শেপে আছেন। তিনি একেবারে ক্যারিয়ারের শেষের দিকে আছেন, খুব ভালো ফর্মে আছেন, ব্যাপারটা সেরকমও না। কিন্তু এর মাঝেও তিনি প্রতিনিয়ত নিজের অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করেন। তার একটা এক্সাম্পল দিতে চাই। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের দুইটা ইনিংসে বিরাট কোহলির দুই ধরনের ব্যাটিং সেট একটু খেয়াল করে দেখবেন। প্রথম ইনিংসের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, তিনি যখন দাঁড়াচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি যখন দাঁড়াচ্ছেন তার দাঁড়ানোর সেট হচ্ছে ব্যাকলিফটটা লো ব্যাকলিফট অবস্থায়, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি তার স্বাভাবিক যে ব্যাকলিফট অর্থাৎ ব্যাটটাকে উপরের দিকে রাখা অর্থাৎ একটু হাই ব্যাকলিফট, সেই হাই ব্যাকলিফটে তিনি রাখছেন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে প্রথম ইনিংসে বিরাট কোহলি আসলে দাঁড়াচ্ছিলেন কোথায়। খেয়াল করে দেখেন, প্রথম ইনিংসে বিরাট কোহলি দাঁড়াচ্ছিলেন কিন্তু একদম অফ স্ট্যাম্প বরাবর। প্রথম ইনিংসে বিরাট কোহলি দাঁড়াচ্ছিলেন একদম অফ স্ট্যাম্পের জায়গাটাতে, বাট দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির দাঁড়ানোর পজিশনটা কিন্তু লেগ মিডল করিডোরটা। একদম খুব ভালো মতো খেয়াল করে দেখছেন যে প্রথম ইনিংসে বিরাট কোহলির দাঁড়ানোর পজিশনটা ছিল অফ স্ট্যাম্প বরাবর, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা হচ্ছে কোথায়, সেটা লেগ মিডল বরাবর। এখন এই সেট পরিবর্তনটা কেন? এই সেট পরিবর্তনটা এই কারণে, কারণ প্রথম ইনিংসে বিরাট যখন ব্যাটিং করছিলেন উইকেট তখন সবুজ ছিল। উইকেট তখন প্রথম দিকের উইকেট, ফ্রেশ উইকেট, সেই জায়গাটা এক্সট্রা বিট অফ সিম মুভমেন্ট আছে, সুইং মুভমেন্ট আছে। বাট দ্বিতীয় ইনিংসে যখন বিরাট ব্যাটিং করছেন তখন উইকেট অনেকটাই ফ্ল্যাটার হয়ে গেছে। সো বিরাট সেই জায়গাটায় স্ট্র্যাটেজির পরিবর্তন করেছেন। প্রথম ইনিংসে একরকম, দ্বিতীয় ইনিংসে আরেক রকম। ঠিক এই জায়গা থেকে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আপনি ট্রিগার মুভমেন্টটা একটু খেয়াল করে দেখবেন যে বিরাট কোহলি ট্রিগার মুভমেন্টটা আসলে কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন। ট্রিগার মুভমেন্ট করে বিরাট কোহলির পায়ের অবস্থানটা কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে 4 নম্বর স্টাম্পে। খেয়াল করে দেখেন, স্টাম্পেরও বাইরে। হেড পজিশনটাও কিন্তু 4 নম্বর স্টাম্পে। অন্যদিকে ট্রিগার মুভমেন্টের পর বিরাট কোহলির এই জায়গাটায় পায়ের অবস্থানটা কিন্তু থাকছে অফ স্ট্যাম্প বরাবর, মাথার অবস্থানটাও থাকছে অফ স্ট্যাম্প বরাবর দ্বিতীয় ইনিংসে। এখন যে ডিফারেন্সটা আমরা লক্ষ্য করেছি যে আসলে প্রথম ইনিংসে বিরাট কোহলি অনেকাংশে বাধ্য ছিলেন ফিফথ বা সিক্স স্টাম্পের বল খেলার জন্য। পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের যে বলগুলো, এগুলো বিরাট কোহলি হয়তো বা না চাইতেও তাকে যেতে হচ্ছিল, কারণ তার দাঁড়ানোর পজিশনটাই এমন ছিল যে তিনি কিন্তু ট্রিগার মুভমেন্টের পর ফোর্থ স্টাম্পের দিকে চলে যাচ্ছিলেন। সো এই জায়গাটা আমরা দেখতে পেয়েছি বিরাট কোহলি কিন্তু প্রথম ইনিংসে অনেক আউটসাইড এজও হয়েছেন, এটাও একটা উল্লেখযোগ্য বিষয়। তবে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি যে সেট দাঁড়িয়েছিলেন তার ট্রিগার মুভমেন্টের পর আসলে তার হেড পজিশন বলেন বা পায়ের পজিশন বলেন অফ স্ট্যাম্প থেকে সরে যাচ্ছে না। সেই জায়গাটাতে ফিফথ বা সিক্স স্টাম্পে যে বলগুলো আসছিল সেকেন্ড ইনিংসে, সেই বলগুলোকে কিন্তু বিরাট কোহলি ছাড়ছিলেন। সো এই জায়গাটা ব্যাটিং সেট উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ব্যাটিং সেট কেন দাঁড়াচ্ছেন, কোন সিচুয়েশনে দাঁড়াচ্ছেন এবং সেটা থেকে আউটকামটা আসলে কোন জায়গায়। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে স্পিনের এগেইনস্টে। তার আগে কয়েকটা ভিডিও একটু প্লে করতে চাই। খেয়াল করে দেখবেন যে আউটসাইড অফ স্টাম্প অফ স্পিনারের যে সমস্ত বলগুলো টার্ন করে ভেতরের দিকে ঢুকছে, পেসের ক্ষেত্রে না, স্পিনের ক্ষেত্রে, কারণ যেহেতু স্পিন অনেক বেশি মাত্রায় টার্ন করে ঢোকে। মঈন আলীর এগেনস্টে বিরাট কোহলি কিন্তু বেশ কয়েকবার আউট হয়েছেন। ইভেন আমাদের মেহেদী হাসান মিরাজের এগেনস্টেও বিরাট কোহলি আউট হয়েছেন। ওই যে অফ স্ট্যাম্পের বাইরে থেকে বল ভেতরের দিকে ঢুকছে, ওই পার্টিকুলার জোনটাতে বিরাট কোহলির স্পিনের এগেনস্টে আমরা একটা বড় ধরনের দুর্বলতা দেখেছি এবং সেটা সাবকন্টিনেন্টের মাটিতে এই দুর্বলতাটা আমরা আরও বেশি দেখেছি। নেইথান লায়ন তিনি বিরাট কোহলিকে কিন্তু ওই জায়গাটাতে ডিসিভ করেছিলেন। আপনারা যদি একটা বল দেখেন, ওই পার্টিকুলার পজিশন থেকেই ডিসিভ করেছেন বিরাট কোহলিকে। কিন্তু পরবর্তী সময়ে বিরাট কোহলিকে দেখা গেছে এই জায়গাটা একটা স্লাইট টেকনিক্যাল পরিবর্তন করতে, এবং সেই টেকনিক্যাল পরিবর্তনটা করার ফলে এরপরে কিন্তু নেইথান লায়নকে তিনি আরামসে খেলেছেন, সেকেন্ড ইনিংসে আরামসে খেলেছেন। যেই সেকেন্ড ইনিংসে সেটা কিন্তু আরও স্পিনারদের জন্য আরও অনেক বেশি মাত্রায় ফেভারেবল একটা কন্ডিশন। এখন অ্যাডজাস্টমেন্টটা কী করেছেন খেয়াল করে দেখেন। যখন আমরা বলছিলাম যে স্ট্রাগল করেছেন স্পিনের এগেনস্টে, সেই সময় বিরাট কোহলি দাঁড়াচ্ছেন কোথায়? তখন কিন্তু বিরাট কোহলি দাঁড়াচ্ছেন মিডল স্টাম্প বরাবর, স্পিন খেলছেন মিডল স্টাম্প বরাবর দাঁড়াচ্ছেন। কিন্তু যে সময়টায় তিনি খেলতে পেরেছেন নেথান লায়নকে, ওই সময়টায় তিনি দাঁড়াচ্ছেন কিন্তু অফ স্ট্যাম্প বরাবর। এখন এক্ষেত্রে সুবিধার জায়গাটা আসলে কোথায় হচ্ছে? পেসের ক্ষেত্রে কিন্তু বিপরীত হয়েছিল। পেসের ক্ষেত্রে বিপরীত হয়েছিল, কারণ পেস বল আলটিমেটলি সুইং করে, বড় সুইং করে ভেতরের দিকে ঢুকছে না, সেটা অ্যাওয়ে গোয়িং বল ছিল। কিন্তু নেথান লায়ন যেহেতু অফ স্পিনার, তার স্টক ডেলিভারি ভেতরের দিকে ঢোকা। সো এক্ষেত্রে বিরাট কোহলির অ্যাডভান্টেজটা আসলে কোথায় ছিল? তিনি যখন স্ট্রাগল করেছেন তিনি দাঁড়াচ্ছিলেন মিডল স্ট্যাম্প বরাবর, কিন্তু যখন ভালো খেলেছেন তখন দাঁড়াচ্ছিলেন অফ স্ট্যাম্প বরাবর। এখন এই জায়গাটা সুবিধাটা আসলে কোথায় ছিল? সুবিধাটা এই জায়গাটায় ছিল
আমরা যদি একটু ভিডিওটা প্লে করি, খেয়াল করে দেখবেন নেথান লায়নের অফ স্ট্যাম্পের বাইরের বল যখন নেথান লায়ন করছেন, যে সময়টাতে বিরাট কোহলি দাঁড়াচ্ছেন অফ স্ট্যাম্প বরাবর, ওই সময়টাতে তিনি অফ স্ট্যাম্পের বাইরের বলকে অনেক আগে থেকে রিচ করতে পারছেন। অফ স্ট্যাম্পের বাইরের বল যেটা ভেতরের দিকে ঢুকছে সেটাকে অনেক আগে থেকে রিচ করতে পারছেন। কিন্তু যে সময়টাতে তিনি দাঁড়াচ্ছেন আসলে মিডল স্ট্যাম্প বরাবর, তাকে কিন্তু অনেক বেশি মাত্রায় স্ট্রেচড আউট করতে হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি নিক হচ্ছেন, অর্থাৎ ঠিকঠাক মতো বল ব্যাটে লাগাতে পারছেন না বা ঠিকঠাক মতো বল সেই জায়গাটা হ্যান্ডেল করতে পারছেন না। এই ডিফারেন্সের জায়গাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে স্পিন যখন তিনি খেলেছেন, অর্থাৎ স্পিনকে যখন সামলে নিয়েছেন, যেহেতু তাকে অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরের দিকে ঢোকানো হচ্ছে বল বারবার, এবং এই ভেতরের দিকে ঢোকানো বলগুলোতে তিনি যখন মিডল স্ট্যাম্পে গার্ড নিয়ে দাঁড়াচ্ছেন, ওইটাকে অনেক বেশি মাত্রা স্ট্রেচ করে তাকে যেতে হচ্ছে ড্রাইভ করার জন্য, কারণ বল যদি তিনি ড্রাইভ না করেন, বল কিন্তু ভেতরের দিকে স্টাম্পেও লাগতে পারে। পেস বোলারদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, যেহেতু অ্যাওয়ে গোয়িং বল তিনি ছেড়ে দিতে পারেন, কিন্তু স্পিনের ক্ষেত্রে কিন্তু তাকে সেটা খেলতেই হবে। সো যেহেতু তাকে খেলতেই হবে, ওই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি বলের কত কাছাকাছি অবস্থান করতে পারেন। যে কারণে বিরাট কোহলি পরবর্তী সময় যখন নেথান লায়নকে আরামে খেলেছেন, তখন তার দাঁড়ানোর পজিশনটা কিন্তু ছিল, পায়ের পজিশনটা ছিল অফ স্ট্যাম্প বরাবর, যাতে তিনি খুব সহজে বলটাকে রিচ করতে পারেন। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আমার কাছে মনে হয় যে এটাই একটা মিডিওকার ক্রিকেটার এবং একজন লেজেন্ড ক্রিকেটারের মধ্যে পার্থক্যটা গড়ে তোলে। এবং টু বি ভেরি অনেস্ট, একজন লেজেন্ড ক্রিকেটার, তার আসলে কোনো ভৌগোলিক পরিসীমায় তাকে আপনি আবদ্ধ করতে পারবেন না। বিরাট কোহলি গ্রেট, তিনি গ্রেট, বিরাট কোহলি ক্রিকেটার অ্যাম্বাসেডার। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তিনি কোন দেশের, তিনি কি করেন, এটা খুব বেশি ম্যাটার করা উচিত না, কারণ একজন গ্রেট ব্যাটসম্যানই অন্যদেরকে কিন্তু মোটিভেট করে। বিরাট কোহলির ব্যাটিং দেখেই বাংলাদেশের কোনো না কোনো এক তরুণ, সে নিশ্চয়ই প্রভাবিত হয়। বাংলাদেশের কোনো না কোনো একজন তরুণ, তিনি কিন্তু ওই লেভেলে ক্রিকেট খেলতে চান, তার মতো ব্যাটসম্যান হতে চান। সুতরাং যার যেটা ভালো আছে, সেই বিষয়টাকে তো আসলে অস্বীকার করার কোনো কিছু নেই, বা সেই বিষয়টাকে আপনি নেতিবাচকভাবে তুলে ধরারও কোনো কিছু নাই, কারণ ডেফিনেটলি গ্লোবাল সুপারস্টার যারা, সেই গ্লোবাল সুপারস্টাররা কিন্তু অন্য অনেককে প্রভাবিত করে। বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটার আছে, অনেক তরুণ ব্যাটসম্যান আছে, যে সমস্ত তরুণ ব্যাটসম্যানদেরকে বিরাট কোহলির ব্যাটিং অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। তার লাইফস্টাইল, তিনি কিভাবে সব কিছু মেনটেন করছেন, এগুলো কিন্তু বাংলাদেশের তরুণদেরও প্রভাবিত করে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা, যে অ্যাডজাস্টমেন্ট, আপনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারছেন, কোন সিচুয়েশনে আপনি কীভাবে অ্যাডজাস্ট করছেন, ডিফারেন্ট টাইপস অফ বলে আপনি কীভাবে ডিফারেন্ট কাইন্ড অফ রোল প্লে করছেন, এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যেটা বিরাট কোহলির কাছ থেকে তরুণ প্রজন্মের শেখার অনেক জায়গা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।